বিভেদ আর প্রতিহিংসার রাজনীতি চায় না দেশের মানুষ, বললেন তারেক রহমান। স্বৈরাচারের নির্মম নির্যাতনে দমে যায়নি ছাত্রদল। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ, তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, নবীন এবং প্রবীণ সকলে মিলে। ফেব্রুয়ারিতে ভোটের অপেক্ষায় পুরো জাতি। ছাত্রদলের সমাবেশে ফখরুল, শেখ হাসিনাকে রাজনীতি করতে না দেওয়ার শপথের আহ্বান। আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই আমরা শেখ হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। এক ফ্যাসিবাদ শক্তিকে বিদায় করে আরেক ফ্যাসিবাদের উত্থান হতে দেবে না এনসিপি। নতুন বাংলাদেশের 24 দফা ইস্তেহার ঘোষণা। সংস্কার না করলে অন্তর্বর্তী সরকার বিশ্বাসঘাতক হিসেবে পরিচিতি পাবে, মন্তব্য জামায়াতের। জুলাই স্মৃতি লিখনের পুরস্কার বিতরণ। শেখ হাসিনা পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার, বললেন অ্যাটর্নি জেনারেল। গণহত্যা মামলায় সাক্ষ্য দিলেন জুলাই যোদ্ধা খোকন। ভুয়া টেন্ডারে 7,500 কোটি টাকা আত্মসাৎ সাবেক মেয়র জাহাঙ্গীরের। বীর বাহাদুরের অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ। এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত অস্ত্র ত্যাগ করবে না হামাস। ইসরায়েলি হামলায় নিহত আরো 44, ত্রাণের জন্য হাহাকার। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নান্সি। এবারে থাকছে বিস্তারিত। দর্শক, জাতীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করছেন নাহিদ ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের প্রতিরক্ষা কৌশল, আমরা বিশ্বাস করি সক্ষমতা ছাড়া কার্যকরী বৈদেশিক নীতি সম্ভব নয়। গণপ্রতিরক্ষা দর্শনের ভিত্তিতে আমরা তরুণ জনগোষ্ঠীকে প্রশিক্ষিত করে সুশৃঙ্খল শক্তি হিসেবে দেশের সর্বাত্মক সেবা উদ্বুদ্ধ করব। আমরা অত্যাধুনিক সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেমের মাধ্যমে একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব। আমরা সর্বাধুনিক ড্রোন প্রযুক্তি অধিগ্রহণ, দেশীয় সামরিক গবেষণা উন্নয়নে বিনিয়োগ এবং উৎপাদনের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে সেনাবাহিনীতে ইউএভি আনম্যান্ড এরিয়াল ভেহিকল ব্রিগেড গঠন করব। একই সঙ্গে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সংহত করতে নন নিউক্লিয়ার সেকেন্ড স্ট্রাইক সক্ষমতা অর্জন করব। আমাদের নৌবাহিনীকে সাবমেরিন ভিত্তিক একটি শক্তিশালী ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে গড়ে তুলব। আমাদের প্রতিরক্ষা কৌশলের কেন্দ্রে থাকবে নিজস্ব ভূপ্রাকৃতিক গঠন, যা নদী বিধৌত অঞ্চল এবং বঙ্গোপসাগর কেন্দ্রিক নিরাপত্তা চাহিদা মাথায় রেখে গড়ে তোলা হবে। রাষ্ট্রীয় সার্বিক নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করব। আমাদের সমন্বিত প্রতিরক্ষা নীতির কেন্দ্রে থাকবে সংসদীয় নজরদারি, নাগরিক অধিকার রক্ষা এবং আঞ্চলিক শান্তি ও কূটনৈতিক ভারসাম্যের প্রতি প্রতিশ্রুতি। প্রিয় বাংলাদেশ, আজ থেকে ঠিক 1 বছর আগে এই শহীদ মিনারে আমরা শপথ নিয়েছিলাম এই দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করব। আপনারা সেই আহ্বানে সাড়া দেওয়ায় আমরা সবাই মিলে ফ্যাসিবাদের শাসনকে পরাজিত করেছি এবং দেশের মানুষের নিজেদের ব্যক্তিত্ব ফিরিয়ে এনেছি। আজ আবারও এই শহীদ মিনার থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই মিলে আমাদের নতুন বাংলাদেশ গঠনে এই ঐতিহাসিক 24 দফাকে বাস্তবে রূপান্তর করে সকল নাগরিকের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ি। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, এনসিপি এনসিপি, ক্ষমতা না জনতা, ইয়া প্রশ্ন সংগ্রাম, দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা, ইয়া প্রশ্ন সংগ্রাম, দালালি না রাজপথ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, গত বছর 3রা আগস্ট আমরা 1 দফা ঘোষণা করেছিলাম। আজ দর্শক, জাতীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করেছেন নাহিদ ইসলাম। আমরা সরাসরি সেখানেই যুক্ত ছিলাম। দেশের জনগণ প্রতিশোধ বিভেদের রাজনীতি চায় না উল্লেখ করে জীবন মান উন্নয়নের রাজনীতিতে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণই বিএনপির সব ক্ষমতার উৎস। রোববার বিকেলে রাজধানীর শাহবাগে ছাত্রদলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তরুণ প্রজন্মের প্রতি তিনি আহ্বান জানান, তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। সাইফুল রিপনের রিপোর্ট। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে
রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্র দলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, সাহস ও সততার সঙ্গে এগিয়ে গেলে গণতন্ত্রকামী জনগণ বিএনপির সঙ্গেই থাকবে। বাংলাদেশের জনগণ আর বিভেদ, বিরোধ, প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি তারা চায় না। রাজনৈতিক দলগুলোকে এ কারণেই জনগণের কাছে সেভাবে জবাবদিহি করতে হবে। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। সুতরাং আসো, কথামালার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। দেশকে তাবেদার রাষ্ট্র করতে গেল ১.৫ দশকে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তারেক রহমান। জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেলে নতুন কর্মসংস্থান তৈরি সহ শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে নেয়া বিএনপির নানা পরিকল্পনা তুলে ধরেন তিনি। ভবিষ্যতে শিক্ষার্থীদেরকে যাতে কর্মসংস্থান নিয়ে হতাশায় পড়তে না হয়, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই আলোকেই শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং জব অপরচুনিটির জন্য কর্ম পরিকল্পনা বা প্ল্যানিং তৈরি করছে। স্বনির্ভর জনগণ, স্বনির্ভর বাংলাদেশ, এটা গঠনের ধারাবাহিকতায় বিএনপি বর্তমানে দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার রাজনৈতিক কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ করছে। ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান ঠেকাতে তরুণ প্রজন্মকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, নবীন প্রবীণ সবাইকে একসঙ্গে নিয়ে গড়ে তুলতে হবে ভবিষ্যৎ বাংলাদেশ। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ, তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, নবীন এবং প্রবীণ সকলে মিলে। এই বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে। ৪ কোটি নতুন ভোটারের প্রতি দলের পক্ষ থেকে আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। সমাবেশে অংশ নেয়া নেতাকর্মীরা বলছেন, ১ বছর আগে যেভাবে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছেন তারা, ঠিক একইভাবে সামনের দিনগুলোতে গণতান্ত্রিক উত্তরণের পথে যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবেন তারা। শাহবাগ থেকে সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। কোনো ব্যানার, প্লাকার্ড বা ফেস্টুন ছিল না। জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে স্লোগান দিতে দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শাহবাগের সমাবেশে আসেন ছাত্রদলের নেতাকর্মীরা। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে বিভক্তি সৃষ্টির চেষ্টা চলছে। ফ্যাসিস্টরা আর যাতে রাজনীতি করতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিয়াজ মুর্শিদের রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। আর ভিন্ন আঙ্গিকে সমাবেশ করলো ছাত্রদল। কোনো ব্যানার নেই, প্ল্যাকার্ড নেই, নেই কোনো ফেস্টুন, শুধু জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে স্লোগান। শাহবাগের এই সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকে ছাত্রদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন। সমাবেশে যোগ দিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, আগামীর বাংলাদেশ যেন হয় সাম্যের বাংলাদেশ, শিক্ষাঙ্গনে যেন সহাবস্থানে রাজনীতি প্রতিষ্ঠা পায়। অতিথিদের বক্তব্যে সাবেক ছাত্রনেতারা বলেন, গণতন্ত্র নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে, তবে তাদের রুখে দিতে ছাত্রদল ঐক্যবদ্ধ আছে। তার প্রমাণ আজকের এই সমাবেশ। হাসিনার বিচারটা যদি না হয় তাহলে এই দেশের মানুষ এই জাতিকে ক্ষমা করবে না। এই ছাত্র ভাইরা অতি দ্রুত জনগণের নির্বাচিত সরকার দেখতে চায়। সমাবেশের প্রধান বক্তা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কেউ কেউ চেষ্টা করছে দেশটাকে বিভক্ত করার। আমাদের পাশের দেশে ভারতবর্ষে হাসিনা আশ্রয় নিয়েছে, তার লোক বলেনি, সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। তা শুধু তাই নয়, এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই
আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন বিএনপি পারবে তরুণদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে। আমি ধন্যবাদ জানিয়ে নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। ২৪-এর গণ অভ্যুত্থানকে যারা মুক্তিযুদ্ধের সমান করার চেষ্টা করছে তারা ৭১ বিরোধী ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টির জুলাই সমাবেশে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। আর দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যে কথা দিয়েছেন তা তিনি রাখবেন বলেই সবাই আশা করে। আরো জানাচ্ছেন ইউসুফ ভুইয়া। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে ভোটাধিকার প্রতিষ্ঠায় জুলাইয়ের অঙ্গীকার স্লোগানে জুলাই সমাবেশ আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটি তিনি রাখবেন বলেই প্রত্যাশা সবার। তিনি কথা বললে সেই কথা কখনো ফেরত দেবেন না। কাজেই উনি যে কথা দিয়েছেন আমাদের ফেব্রুয়ারিতে আমাদের নির্বাচন, সেই নির্বাচন দিয়ে মূল অধিকার যেটা ভোটের ক্ষমতা, সেই অধিকারটা তাকে ফেরত দেওয়া হোক। ২৪-এর গণ অভ্যুত্থানকে অনেকে মুক্তিযুদ্ধের সমান করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। জানান, জুলাই সনদের খসড়ায় তেমন কোনো পরিবর্তন করেনি বিএনপি। ২৪-এর যে গণ অভ্যুত্থান, এটাকে মহিমান্বিত করার জন্য এটা মুক্তিযুদ্ধের সমান করে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা শুধু তাদের প্রয়োজন যারা ৭১-এর স্বাধীনতাকে এখনো মনে প্রাণে মেনে নিতে পারেনি। আর আনারস প্রতীকে নির্বাচন করার কথা জানিয়ে লেবার পার্টি চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য নয়, জাতীয় নির্বাচনের জন্যই আন্দোলন হয়েছে। আমরা কোন স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা ১৭ বছর আন্দোলন সংগ্রাম করি নাই। আমরা আন্দোলন সংগ্রাম করেছি জাতীয় সংসদ নির্বাচনের জন্য। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। প্রত্যাশিত সংস্কার না করলে অন্তর্বর্তী সরকার বিশ্বাসঘাতক হিসেবে পরিচিতি পাবে। সংস্কার কোনো দল মানল আর কোন দল মানল না সেটি সরকারের দেখার বিষয় নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্র শিবিরের জুলাই স্মৃতি লিখন কর্মসূচির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। হাসান আল মাহমুদের রিপোর্ট। সোহরাওয়ার্দী উদ্যানে শিবিরের সহযোগী সংগঠন সাইমুম শিল্পী গোষ্ঠীর জুলাই জাগরণ সাংস্কৃতিক উৎসবের তৃতীয় দিনে ভিড় দর্শনার্থীদের। নান্দনিক ডিজাইনে ফুটিয়ে তোলা জুলাইয়ের নানা ছবি, দেয়াল লিখন জুলাই জুড়ে হত্যার মোটিভ ফুটে উঠেছে শিল্পীর দারুণ ছোঁয়ায়। ফেসিবাদের নির্যাতনের প্রতীক আয়নাঘর দেখতে দীর্ঘ সারি সাধারণ মানুষের। প্রতীকীয় আয়নাঘরের অন্ধকার প্রকোষ্ঠে শেখ হাসিনার নির্মমতা কিছুটা উপলব্ধি পাওয়া যায় বলে মনে করছেন দর্শনার্থীরা। সে আয়নাঘরের যদি ১ সেকেন্ডও থাকার কথা না এখানে, সেই জায়গাতে মাসকে মাস, বছরকে বছর, বছরের পর বছর যারা আটকে ছিল আসলে তাদের জন্য ব্যাপারটা তো অনেক টাফ ছিল। কিভাবে তিলে তিলে মেরে ফেলা যায়, একেবারে না মেরে কিভাবে শাস্তি দিয়ে মেরে ফেলা যায় সেটার প্রতিশ্রুতি আমরা দেখলাম। ২ মিনিট থাকতে পারে না এখানে। এখন চিন্তা করতেছি ৯ মাস, ১ বছর, যারা দীর্ঘ ১৫ বছর এখানে আটক ছিল এরা কিভাবে এখানে থাকতো, আমরা এগুলো আমরা অবাক হয়ে যাই। এদিন বিকেলে জুলাই স্মৃতি লিখন কর্মসূচির বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কার নিয়ে সময় ক্ষেপণ করছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য যা কিছু প্রয়োজন এই সরকারকে সেটি করতে হবে, না হলে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা হিসাবে, শহীদদের সাথে বিশ্বাসঘাতক হিসাবে, যারা রক্ত দিয়েছেন, ত্যাগ করেছেন, তাদের সাথে বিশ্বাসঘাতক হিসাবে ইতিহাস আপনাদেরকে চিহ্নিত করবে। জুলাইয়ের পরে কিছু মানুষ বিভক্তি তৈরি করছে বলে অভিযোগ করেন শিবির সভাপতি। যারা শহীদ হয়েছে তাদের মূল আশা ছিল এই সমাজে চূড়ান্তভাবে বৈষম্যের অবসান ঘটবে, এই সমাজ থেকে অন্যায় অবিচার চূড়ান্তভাবে বিলোপ হবে এবং এই সমাজ এমন একটি নয়া স্বরূপে প্রতিষ্ঠিত হবে যার মধ্য দিয়ে অদূর ভবিষ্যতে কেউ ফ্যাসিস্ট হতে চাইলেও সেই সুযোগ তার জন্য থাকবে না।
সব ষড়যন্ত্র মোকাবিলা করে বৈষম্যহীন সমাজ গঠনে শিবির কাজ করে যাবে বলেও জানান নেতারা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের মানবতা বিরোধী অপরাধ মামলার আনুষ্ঠানিক বিচার কাজ। এদিন জুলাই যুদ্ধে আহত খোকন চন্দ্র বর্মন সাক্ষ্য দিয়েছেন। এর আগে সূচনা বক্তব্যে অ্যাটর্নি জেনারেল ও ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে শেখ হাসিনা ও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ। সাবিনা মজুমদারের রিপোর্ট। কয়েকদিন আগেও কারাগার থেকে আসামি হয়ে আসতেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। রোববার তিনি প্রথমবারের মতো ট্রাইব্যুনালে পা রাখেন রাজসাক্ষী হিসেবে। এবার অন্য সময়ের মতো হাতে ছিল না হাতকড়া, মাথায় হেলমেট কিংবা পরনে বুলেট প্রুফ জ্যাকেট। এদিন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরুর আগে সূচনা বক্তব্য দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। এ সময় পৃথিবীর কোন স্বৈরাচারে কি পরিণত হয়েছে আদালতের সামনে তুলে ধরেন তিনি। বলেন, প্রচলিত আইনে ফ্যাসিস্ট শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চান তিনি। আমরা মুসোলিনের নাম শুনেছি, আমরা ফ্রান্সিসকো ফ্রান্সের নাম শুনেছি, পিনোশের নাম শুনেছি, মার্কোসের নাম শুনেছি। এই সমস্ত ফ্যাসিস্ট এবং হিটলারদের, স্বৈরশাসকদের অনেকেই বিচারের মুখোমুখি হয়েছে। এতগুলো মানুষের মৃত্যুর মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ গড়ার জন্য, আগামী বাংলাদেশ গড়ার জন্য আমরা যদি সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারি, আপনারা ন্যায় বিচার করবেন এবং রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সেটা সব সময় দাবি জানাবো। তিনি বলেন, স্বৈরাচারদের সমিতি করা হলে শেখ হাসিনা হতেন সেই সমিতির সভাপতি। হিটলারের গোয়েবেলস যদি বেঁচে থাকতেন আজ, হয়তো ভাবতেন মিথ্যা কথা শেখার জন্য, মিথ্যা কথা বলার জন্য, মিথ্যা সংস্কৃতি চালু করার জন্য পিএইচডি করার প্রয়োজন। সেই পিএইচডি করতে হয়তো উনি এই স্বৈরাচারের কাছে আসতেন। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ রয়েছে, তাই আসামির ইচ্ছাকৃত পলায়ন এবং বিদেশি রাষ্ট্রের নির্লিপ্ততা ন্যায় বিচার নিশ্চিতে বাধা হবে না। আসামিদের ইচ্ছাকৃত পলায়ন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের নিষ্ক্রিয়তা এই ট্রাইব্যুনালের সত্য অনুসন্ধান এবং ন্যায় বিচার নিশ্চিতের গুরু দায়িত্ব পালনকে বাধাগ্রস্ত করতে পারবে না। ন্যায় বিচারের হাত দীর্ঘ, অনুপস্থিতি বা উদাসীনতা তাকে আটকাতে পারে না। এই মামলায় প্রথম সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দিলেন নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পুলিশের গুলিতে মুখ ছাঁচড়া হয়ে যাওয়া খোকন চন্দ্র বর্মন। তার নিজের ও সহযোদ্ধাদের সাথে ঘটে যাওয়া নির্মমতার বর্ণনা দেন তিনি। পরে তাকে জেরা করেন আসামি পক্ষ। আজকে তারিখটা ছিল। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। রোববার বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি এই দুই বাহিনীর নেতৃত্বে নৈতিক গুণসম্পন্ন যোগ্য কর্মকর্তাদের নির্বাচনের জন্য নির্বাচনী পর্ষদকে যথাযথ নির্দেশনা দিয়েছেন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এ সময় দেশের সমুদ্র সম্পদের সংরক্ষণ ও আহরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, ভবিষ্যতের অর্থনৈতিক প্রাণ কেন্দ্র গভীর সমুদ্র বন্দরের ব্যবস্থাপনায় বাংলাদেশ নৌবাহিনীর অবদান এবং সার্বিকভাবে সুনীল অর্থনীতির বিকাশে প্রয়োজনীয় দক্ষ মানব সম্পদ গড়ার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন প্রধান উপদেষ্টা। নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সকালে নৌবাহিনীর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানের শুরুতে মায়াস্ট্রি স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান উপদেষ্টা 1971 সালের মুক্তিযুদ্ধের শহীদ সেনা ও মুক্তিযোদ্ধা এবং 2024 সালের গণ অভ্যুত্থানে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দুর্যোগকালে জনগণের পাশে দাঁড়ানোই নৌ ও বিমান বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ভুয়া টেন্ডারে ৭,৫০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগে গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই সঙ্গে অবৈধ সম্পদ ও সন্দেহজনক লেনদেনে সাবেক পার্বত্য মন্ত্রী বীর বাহাদুরের বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। ফজলে আদিত্যের রিপোর্ট। গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি কর্পোরেশনের দায়িত্বকালে নানা অনিয়মের মাধ্যমে সরকারি ও সিটি কর্পোরেশনের উন্নয়ন তহবিল থেকে অর্থ লোপাটের অভিযোগ ওঠে। এসব অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানে অভিযোগের সত্যতা পায় সংস্থাটি। দুদকের মহাপরিচালক জানান, ভুয়া টেন্ডার ও বিলের মাধ্যমে ৭,৫০০ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের সত্যতা পাওয়ায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করা হয়। পরস্পর যোগসাদস্যে ভুয়া টেন্ডার ও বিল প্রস্তুত পূর্বক নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে সরকারি উন্নয়ন তহবিল ও সিটি কর্পোরেশনের রাজস্ব তহবিল থেকে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৭,৫০০ কোটি টাকা আত্মসাৎপূর্বক বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে ১২.৫ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৭৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মেলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। ৯,১৭,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং নিজ নামেও ১৩টি ব্যাংক হিসাবে ৫৮ কোটি টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মহাপরিচালক আরও জানান, মামলার পাশাপাশি অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগের সাথে আর কারো সম্পৃক্ততা পেলে দুদক আইনে ব্যবস্থা নেওয়া হবে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। কয়েক কোটি টাকা লোপাটের ঘটনায় ফ্লাইট এক্সপার্টের ৩ কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন এজেন্সির টাকা লোপাট করে বিদেশে পালিয়ে যাওয়ার ঘটনায় ফ্লাইট এক্সপার্ট এর প্রধান নির্বাহী সহ ৫ জনের বিরুদ্ধে এক গ্রাহকের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। আরও জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। ২০১৭ সালে যাত্রা শুরু করে অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্ট। ফ্লাইট টিকিট বুকিং, হোটেল রিজার্ভেশন, ভিসা প্রসেসিং এর কাজ করত প্রতিষ্ঠানটি। শনিবার হঠাৎ খবর আসে গ্রাহকদের কয়েক কোটি টাকা লোপাট করে বিদেশে পালিয়ে গেছে ফ্লাইট এক্সপার্টের মালিক পক্ষ। উনি একটা হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে বলে দিয়ে গেছে। এতে চরম সংকটে পড়ে প্রতিষ্ঠানটির মাধ্যমে টিকিট কাটা হাজারো গ্রাহক ও এজেন্সি। শনিবার প্রতিষ্ঠানটির মতিঝিলের কর্পোরেট অফিসে এসে বিক্ষোভ করেন তারা। যে মাদার আইটাগুলা 11% 12% তাদেরকে টিকিট দিছে, তারা কি এটার সাথে জড়িত না? প্রায় ৮০ লক্ষ হইতে ১ কোটি টাকার আমার ট্রানজাকশন, আমি ওনাদের পোর্টালে দেয়া, আমার টিকিট করা। আমার প্রায় ৭০ লক্ষ টাকার মতো টিকিট আটকে আছে, যেটা ফ্লাইট এক্সপার্টে। এর মধ্যে কিছু টিকিট আছে যেগুলো হচ্ছে কি থার্ড পার্টি থেকে ওরা নিয়ে আমাদেরকে দিছে। এই ঘটনায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সালমান বিন রশিদ শাহ সায়েম, তার বাবা মক্কা গ্রুপের চেয়ারম্যান এম.এ. রশিদ শাহ সম্রাট সহ ৫ জনকে আসামি করে ১৭টি এজেন্সির পক্ষে মতিঝিল থানায় মামলা করেন বিপুল সরকার নামের এক গ্রাহক, যেখানে বলা হয় ১৭টি এজেন্সির প্রায় ৫ কোটি টাকা আত্মসাৎ করেছে ফ্লাইট এক্সপার্ট। এরপর গ্রেপ্তার করা হয়েছে প্রতিষ্ঠানটির হেড অব ফাইন্যান্স মোহাম্মদ সাকিব, চিফ কমার্শিয়াল অফিসার সাইদ আহমেদ ও চিফ অপারেটিং অফিসার এ.কে.এম. সাদাত হোসেনকে। তারা প্রথমে মতিঝিল থানা আসে, থানায় এসে তারা অভিযোগ করে যে তাদের যে এমডি জনৈক সালমান বিন রশিদ, সে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ঘোষণা করে সপরিবারে বিদেশে চলে যায় এবং প্রতিষ্ঠানের মোটা অঙ্কের আত্মসাৎ করেন। পরবর্তীতে একজন ভুক্তভোগী তাদের বিরুদ্ধে মামলা করে এবং এই সংক্রান্তে অলরেডি ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছে পুলিশ। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। সম্প্রতি রাজধানীর বসুন্ধরার কেভি কনভেনশন হলে সারা দেশ থেকে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় মোট ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কেবিতে কোনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হয়েছে কিনা সেটা খতিয়ে দেখার কথা জানিয়েছে ডিএমপি। রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মিডিয়া বিভাগের ডিসি তালিবুর রহমান। বলেন, কেবির ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী দমন আইনে মামলা হয়েছে। বাকিদের গ্রেফতারে কাজ চলছে বলেও জানান তিনি। সারা দেশ থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে গত ২৪ ঘন্টায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ২৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। 13 জুলাই একটি
একটি নিয়মিত মামলা রুজু হয় ভাটারা থানায়। উক্ত মামলায় ইতিমধ্যে আপনারা জানেন 22 জনকে গ্রেফতার করা হয়েছে এবং মামলায় জড়িত অন্যান্য যারা আছে তাদেরকেও গ্রেফতারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ঢাকা মহানগর ডিবি কর্তৃক 22 জন ছাড়াও দেশের বিভিন্ন জেলায় প্রত্যন্ত অঞ্চলে আরো 4 জন এই মামলায় গ্রেফতার আছেন এবং বাকি যারা আছে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকেও গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত। 12 দিন পর আবারও ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা, কিন্তু প্রাণচঞ্চল প্রাঙ্গণ শোকে ভারে নুয়ে পড়েছে। হাসি খুনসুটির আঙ্গিনা যেন মৃত্যুর দগদগে ক্ষতের সাক্ষী। তবুও শোক কাটিয়ে উঠতে চেষ্টা করছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। এদিন নিহত ও আহতদের স্মরণে দোয়া মাহফিল আয়োজন করে মাইলস্টোন কর্তৃপক্ষ। 5 আগস্ট থেকে ধীরে ধীরে শ্রেণী কার্যক্রম শুরু হবে বলে জানান তারা। তন্দ্রা তারুণের রিপোর্ট। 12 দিন পর আবারও প্রিয় ক্যাম্পাসে ফিরেছে মাইলস্টোনের শিক্ষার্থীরা। তবে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে বদলে গেছে অনেক কিছুই। হাসি খুনসুটির প্রাঙ্গণ এখন শোকের দগদগে ক্ষতের জানান দিচ্ছে। চোখে মুখে হতাশা আর আফসোস, আর শোক সয়ে নেয়ার তাড়না নতুন বাস্তবতার। যে শিক্ষক অভিভাবকের চেয়েও বেশি, তাদেরও চেষ্টা গুছিয়ে ওঠার, গুছিয়ে নেয়ার। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের এখন মনোবল বাড়াতে মনোযোগ দিতে হচ্ছে বেশি। এখন যখন সবাই স্কুলে আবার আসছে, সবার আবার সেই মেমোরিগুলো আবার মনে পড়ছে। যতবার আর কি এই যে বিল্ডিংটা আমরা দেখতে পাই ততবারই অনেক বাজে লাগছে। প্লাস যখন এই যে বিমানগুলো যাচ্ছে তখন মানে আতঙ্ক মনে হচ্ছে যেন বিল্ডিংয়ের উপর আবার পড়বে। এখন মানে নিজেদের জীবনও তো আগাতে হবে, এই জন্য আমরা ট্রাই করছি যাতে এই ট্রমা থেকে আমরা বের হতে পারি। পুরো জায়গাটাই পুড়ে গেছে, এরকম দোলনাগুলিও পুড়ে গেছে। আগের মতো ফিলিং এখন আর নাই, বাট স্কুল তো চলবে, এখন স্কুলে ক্লাস করতে হবে, এটা তো আর বন্ধ হবে না। শনিবার থেকে নিহত ও আহতদের জন্য ধাপে ধাপে দোয়া মাহফিলের আয়োজন করছে মাইলস্টোন। প্রায় 4000 শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফ এই দোয়ায় অংশ নেন। প্রতিষ্ঠানটি ধীরে ধীরে ক্লাসে ফেরানোর চেষ্টা করছে শিক্ষার্থীদের। 5 আগস্ট থেকে ধীরে ধীরে শ্রেণীকক্ষের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আমাদের ক্লাসরুম মুখরিত হোক, আমরা এই গুমুট পরিবেশ, এই যে একটা অস্বস্তিকর, এই যে একটা ট্রমাটাইজ সিচুয়েশন, এখান থেকে আমরা বের হয়ে আসতে চাই। এদিকে দুর্ঘটনার শুরু থেকেই মরদেহের সংখ্যা নিয়ে বিতর্ক চলছে। অভিযোগ ওঠে ফ্লাইট জোনের পাশে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান চালানোর অনুমতি দেয়া হয়। তবে কর্তৃপক্ষ বলছে যথাযথ অনুমোদন নিয়েই এখানে মাইলস্টোনের ক্যাম্পাস গড়ে তোলা হয়েছে। কারণ তোমাদের একটা মতামত অনেক সময় তোমাদের ভগবান মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, কারণ সেটা সত্য না। সুতরাং যা জানো তাই বলবে। গত 21 জুলাই বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান। সেই ঘটনার রেশ এখনো কাটেনি এই ক্যাম্পাসের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মনে। মৃত্যুর শোক বহন করেই নতুন বাস্তবতায় ফিরছে মাইলস্টোন। তবে আকাশে ভেসে থাকা আতঙ্ক এখনো ঝরে পড়ছে প্রতিটি চোখে। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। নির্বাচন কমিশনকে একটি দলের উর্দি পড়া মেরুদণ্ডহীন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রোববার সকালে ইসি সচিবালয়ে সিএসসির সাথে সাক্ষাতের পরে ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। বলেন, গত 15 বছর মানুষ ভোট দিতে পারে নাই, আর ভবিষ্যৎ বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া একটি দল ছাড়া যদি কেউ ভোট নিতে ও দিতে আসে, সেখানে সমস্যা সৃষ্টি করছে ইসি। যদি ভোট নিতে ও দিতে সুযোগ না দেয় ইসি, তাহলে ভোটের অংশগ্রহণ করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। অভিযোগ করেন, এবার নির্বাচন কমিশন একটি দল ছাড়া বাকিদের ভোট নেওয়া থেকে বিরত রাখতে পায়তারা করছে। এ সময় তিনি জুলাই সনদের আলোকে ইসি পুনর্গঠন করে আসন্ন নির্বাচন আয়োজন করতে আন্দোলনে নামার ইঙ্গিত দেন। ব্রিফিংয়ে এনসিপির নিবন্ধনের জন্য সংশোধনী কাগজপত্র জমা দিয়েছে জানিয়ে দলীয় নিবন্ধন ও শাপলা প্রতীক পাবার আশা ব্যক্ত করেন এবং নির্বাচন কমিশন প্রবাসী ভোটারদের নির্বাচনে অন্তর্ভুক্তির কার্যক্রমের আপডেট অনলাইনে 15 দিন পর পর ব্রিফিং করবে বলেও জানান তারা। আমরা গত 15 বছরে ভোট মানুষ দিতে পারে নাই, আর এখন যদি কেউ ভোট নিতে যায় গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়া তারা বাধাগ্রস্ত করছে। 1 নম্বর। 2 নম্বর হলো, আমরা যত দিন এই ইলেকশন কমিশনকে দেখতে পাচ্ছি
ততই বুঝতে পারছি যে এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন। এখন আমাদের যে জুলাই সনদটা হবে সেখানেও কিন্তু এই ইলেকশন কমিশনের সংস্কার প্রক্রিয়া এসেছে। এটা যদি প্রায়োগিক অর্থে বাস্তবায়ন হয় তাহলে এই সংসদের পরে হবে নাকি আগে হবে? আমরা তো বলেছি যেটা এই সংসদের আগে এই জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু নেক্সট ইলেকশন হবে। সো আমরা এই জিনিসগুলো ব্রাহ্মণবাড়িয়ায় 2টি মোটরসাইকেল ও একটি সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে 4 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার বিকেলে বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ব্রাহ্মণবাড়িয়াগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মাধবপুরগামী একটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী 4 জন নিহত হয়। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিলেট মহাসড়ক একটি ব্যস্ততম সড়ক। এখানে আজ বিকাল 4:30 সময় 2টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সময় আবার একটি সিএনজি এসে এই দুর্ঘটনায় পতিত হয়। এখানে আমরা 4টা ডেড বডি পেয়েছি। একজনকে আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেছি।